আচ্ছা, আপনারা কি কালাপাহাড়ের নাম শুনেছেন? নওগাঁ বা মতান্তরে হুগলিতে জন্ম নেয়া প্রায় 7 ফিটের কাছাকাছি এই বিশালদেহী বাঙালিকে এখনও ভারতবর্ষের অন্যতম বীর যোদ্ধা হিসেবেও ধরা হয়। আমাদের যেই বাংলা বা বাংলাদেশ নামটা এসেছে মূলত ভাঙ্গালা শব্দ থেকে, আর এই ভাঙ্গালার জন্ম ভাঙ্গা থেকে। ভাঙ্গা বলে ডাকা হতো পদ্মা ও ব্রহ্মপুত্রের দক্ষিণ পূর্বের অঞ্চলটাকে। আগের আমলে এই এলাকায় রাজারাও বাহিনী নিয়ে আসার সাহস পেত না। এমনকি ব্রিটিশ শাসনের আগ পর্যন্তও কিন্তু এই উপমহাদেশের সবথেকে অদমনীয় জাতীয় ছিল এই বাঙালিরাই। তার প্রমাণ ইসাখা বা বাংলা সালতানাতের ইতিহাসে আমরা হাতে নাতেই পাই। ব্রিটিশরা আসার পরেও তাদের বিরুদ্ধে যতগুলো আন্দোলন হয়েছে তাদের মধ্যে সবথেকে ভয়াবহ আর দুর্ধর্ষ আন্দোলন সংগ্রাম সবগুলোরই সূতিকাগার আমাদের এই বাংলা। তিতুমিরের বাসাইকেল্লা থেকে সিপাহী বিদ্রোহ বা মাস্টারদার সশস্ত্র বিপ্লব সবই এই বাংলায়। আর আজকের ভিডিওতে আমরা ব্রিটিশ সাম্রাজ্যের একেবারে শুরুর দিকেই তাদের ভিত নড়িয়ে দেয়া আর একটা আন্দোলন নিয়ে কথা বলবো আমরা, যেইটারও জন্ম বাংলাতেই, ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ওকে, দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। আপনারা জানেন যেমন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ওয়ালটন পৌঁছিয়ে গিয়েছে, ঠিক তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাঙ্কস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। একদম মেইন ঘটনাতে যাওয়ার আগে এই ফকির সন্ন্যাসী আসলে কারা সেটা নিয়ে তো একটা আইডিয়া দরকারি। আজকের দিনের ফকির সন্ন্যাসীর থেকে এরা ছিল অনেক অনেক আলাদা। বাংলার ফকিরা ছিল সুফি সম্প্রদায়ের মাদারিয়া শ্রেণীর অন্তর্গত। সিরিয়া থেকে আসা সুফি সাধক বদিউদ্দিন শাহী মাদার ছিলেন এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। 1436 সালে অযোধ্যার কানপুরে তিনি মারা গেলেও তার ফিলোসফি বাংলায় বেশ শক্তভাবেই প্রতিষ্ঠা পায়। এমনকি শাহ সুলতান হাসান সুরিয়া বুরহানা এই মাদারিয়া সুফিজমকে প্রমোট করেন। সম্রাট শাহজাহানের ছেলে সুবেদার শাহ সুজা 1658 সালে শাহ সুলতান হাসান সুরিয়া বুরহানাকে মাদারিয়া সুফিজমের নেতা হিসেবে স্বীকৃতি দিয়ে এক বিশেষ সনদও দিয়েছিল। এই সনদের একদম ডিটেলস আমরা না জানলেও এইটা জানি যে এই সনদের কারণেই বাংলার ফকিরেরা বা সুফি সাধকেরা আসলে অনেক লাভবান হয়েছিল। স্পেশালি উত্তরবঙ্গ হয়ে ওঠে সুফি সাধনার কেন্দ্রবিন্দু। ফার্সি লিপি বিশেষজ্ঞ মৌলভী আব্দুল ওয়ালিদের মতে ফকিরদের আচার আচরণ কেবল সিরিয়া বা মুসলিম সুফিজমের সাথে না থেকে বাংলার হিন্দু আচার আচরণকেও সাথে নেয়। আর এই জায়গাতেই আসে সন্ন্যাসীরা। 8ম শতকে বেদান্ত দার্শনিক শঙ্করাচার্য 10 নামী সন্ন্যাসবাদের প্রবর্তন করেন। এই সন্ন্যাসবাদ আর সুফিজমের মধ্যে আকাশকুসুম পার্থক্য থাকলেও বাংলায় এসে তাদের বিভিন্ন রীতিনীতি মিল খাওয়া শুরু করে। আর যেই কারণেই সেই সময় বিভিন্ন দলিলেও ফকির সন্ন্যাসী শব্দটা দুইটা একসাথেই ব্যবহার করা হতো। আবার বেদান্ত দর্শন আর সুফিজমের মূল লক্ষ্য আর মেসেজের মধ্যে মিল থাকায় ফকির সন্ন্যাসীরাও নিজেদের মধ্যে বেশ ভালো সম্পর্ক বজায় রাখত। এই ভালো সম্পর্ক বজায় রাখতো এই জিনিসটা এখন শুনলে একটু অবাস্তব আপনার লাগতেই পারে, কিন্তু আমি বলছি প্রায় 300 থেকে 400 বছর আগের ঘটনা। যাই হোক, এই ফকির সন্ন্যাসীদের জীবন ধারণ ব্যবস্থা অনেকাংশেই সমাজের ওপর নির্ভরশীল ছিল। এমন না যে তারা কোনো কাজ করতো না, কিন্তু বিভিন্ন উৎসব আর পার্বণের আয়োজনে তারাই ছিল অগ্রগণ্য। তার মানে সমাজ থেকে টাকা তোলা বা আয়োজনের দায়িত্ব তাদের ওপরেই আসতো। পাশাপাশি তারা স্বভাবগতভাবেই নিজেদের সাথে লাঠি, বল্লম, ছুরি এইসব কিছু রাখত এবং চলাফেরাও ছিল অনেকটাই অ্যান্টাই এস্টাবলিশমেন্ট টাইপের। মানে সহজ কথায় আজকের দিনে যেটাকে আমরা অসামাজিক বা কিছু কিছু ক্ষেত্রে বিদ্রোহীও বলে থাকি। যখন থেকে ব্রিটিশরা এই অঞ্চলে আসা শুরু করলো তখন থেকেই কোম্পানির মানুষজনদের চোখে তাদের ওয়েস্টার্ন সোশ্যাল স্ট্যান্ডার্ডে এটা একদমই যাচ্ছিল না। সো তারাও সুযোগ খুঁজতে থাকে কিভাবে এদেরকে দেখে নেওয়া যায়। 1765 সালের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা ও বিহারের দেওয়ানি লাভ করে। মানে তারা এখন এখানের থেকে ট্যাক্স নিবে। আর এই ক্ষমতায় এসেই তারা ঘোষণা দেয় কোম্পানির বাইরে আর কাউকেই টাকা দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি ফকির সন্ন্যাসীদের অবাধ চলাফেরার উপরও কোম্পানির লোকজন হাত দেওয়া শুরু করে। জায়গায় জায়গায় চেকিং চলে, তাদের কাছে টাকা পয়সা পেলেও সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সেই সময়ও কিন্তু এমন অনেক ফকির সন্ন্যাসী ছিলেন যারা সমাজের বিভিন্ন রকমের ব্যবসার সাথেও জড়িত ছিল। তাদের সম্পদের বিবরণী কিভাবে সেটা পেল সেগুলো নিয়ে প্রশ্ন করতে শুরু করে কোম্পানি। আর এর বিরুদ্ধে আস্তে আস্তে ফকির সন্ন্যাসীরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন আন্দোলন শুরু করে।
অর্থাৎ ফকির সন্ন্যাসীরা আস্তে আস্তে এক হয়ে উঠতে থাকে তাদের বিরুদ্ধে কোম্পানির এই ধরনের অবৈধ হস্তক্ষেপের কারণে। মোহাম্মদ আবু তালিবের মতে লাখেরাজ সম্পত্তির বাজেয়াপ্ত ছিল এই আন্দোলন গড়ে ওঠার পেছনের মূল কারণ। এই লাখেরাজ সম্পত্তি হচ্ছে এমন একটা সম্পত্তি যেটার ওপর কোনো ট্যাক্স বসানো যায় না। তবে অনেকের মতেই আবার এইটা আসলে মূল কারণ ছিল না, কারণ ব্রাহ্মোত্তর, দেবোত্তর আর পীরপাল নামে বেশ কিছু লাখেরাজ সন্ন্যাসী থাকলেও ফকিরা এমন কিছু নিত কিনা সেটা শিওর না। সো অ্যাকচুয়াল কারণ হিসেবে আমরা আসলে যেটা পাই সেটা হচ্ছে ধর্ম পালনে বাধা। তীর্থযাত্রা সেই সময় ছিল এবং এখনও আছে হিন্দু ধর্মের সবথেকে কোর কাজগুলোর মধ্যে একটা। হিন্দু সন্ন্যাসীরা কুম্ভ মেলা, গঙ্গা স্নান, ব্রাহ্মস্থান আর ফকিররা বগুড়ার মহাস্থানগড়, কানপুরের মাজার জিয়ারতে যেত প্রায় প্রতি বছর। কোম্পানি আস্তে আস্তে এগুলোতে বাধা বসাতে থাকে। কোথাও কোথাও এগুলোর উপর ট্যাক্স বসানো শুরু হয়। সরকারি সার্ভেয়ার মেজর জেমস রেনেল তার মহাস্থান নিয়ে রিপোর্টে লেখেন ফকিররা মহাস্থানে অস্ত্র ভাণ্ডার বানাচ্ছে। আর এইসবের প্রেক্ষিতেই ফকির নেতা মজনু শাহ নাটোরের রানী ভবানীর কাছে চিঠি পাঠান যে কোম্পানি তাদের চলাফেরায় বাধা দিচ্ছে, এই নিয়ে যেন রানী সরাসরি কোন হস্তক্ষেপ করেন। এদিকে কিন্তু আপনারা জানেনই কোম্পানি শাসন আসার পরপরই এই বাংলা একটা বড়সড় দুর্ভিক্ষেও পড়ে। কোম্পানি শাসনে চলমান দুর্ভিক্ষের কারণে কৃষকেরাও সহায় সম্বল হারিয়ে ফেলছিল। আর এই কারণেই আস্তে আস্তে ফকির সন্ন্যাসীদের সাথে তারাও যোগ দিতে থাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে। মূল আন্দোলন 1770 থেকে 1794 সাল পর্যন্ত চললেও এর আগেও কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। 1760-এর দিকে ফকির সন্ন্যাসীরা সারান আর বুরদোয়ানের জমিদারের পক্ষ নিয়ে কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করেছিল। যদিও তারা কোম্পানির হাতে ভালোই মার খায়, কিন্তু ততক্ষণে ঢাকা আর রাজশাহীতে আন্দোলনের হাওয়া পৌঁছিয়ে গিয়েছিল। সেখানে সিল্ক আর কটন ফ্যাক্টরির কর্মচারীরা ফকির সন্ন্যাসীদের সাথে যোগ দিয়ে কাজ করতে আপত্তি জানায়। এমনকি কোম্পানির গোমস্তাদের সাথে তাদের গ্যাঞ্জামে এক কোম্পানি অফিসার মারাও যায়। দুর্ভিক্ষের পর ফকির মজনু শাহ বাংলা থেকে বীরভূমে যান রানী লাল বিবির কাছে আর্থিক সাহায্যের জন্য। রানী লাল বিবির সাহায্য আর পীর হামিদুদ্দিনের আশীর্বাদ নিয়ে তিনি বাংলায় ফেরত আসেন। এরপর 1772 সালে ভবানীগঞ্জ কাচারি লুট হয়। আর এই যুদ্ধে একজন ব্রিটিশ ক্যাপ্টেন থমাস মারা গেলে সেটা ফকির সন্ন্যাসী আর কৃষকদের জোর আরও বাড়িয়ে দেয়। একই বছর রাজশাহীর জয়সিন্ধু পরগনার জমিদার দয়ারাম রায়ের খাজনা লুট হয়। সন্ন্যাসীরা মতিতগিরি আর ধর্মাগিরির নেতৃত্বে একের পর এক জমিদার আর কোম্পানির খাজনা লুট করতে থাকে। ফকির মজনু শাহ প্রায় 700 ফকিরের এক আর্মি নিয়ে দিনাজপুরে কোম্পানির মূল ট্রেজারি লুট করে 1773 সালে। এমনকি বগুড়ায় সন্ন্যাসীরা বিভিন্ন জমিদারদের নায়েবদেরকে কিডন্যাপ করে মুক্তিপণ আদায় করতে থাকে। 1778-এর মধ্যেই রাজনগর থেকে কোম্পানির সব রকমের ট্যাক্স কালেকশন বন্ধ হয়ে যায়। 1782-এর মধ্যে রাজশাহীও ফকির সন্ন্যাসীদের হাতে চলে আসে। এইদিকে ময়মনসিংহ আর ঢাকার জমিদাররা দেখল যে কৃষকেরা কাজ করছে না, এই কারণে তাদের খাজনাও আসছে না, তার ওপর বাংলায় তখন আবার চলছে চরম খরা। তারা বাধ্য হয় তাদের সিপাহীদের সংখ্যা কমিয়ে দিতে এবং কিছু কিছু ক্ষেত্রে ছেড়ে দিতে। অর্থাৎ বুঝতে পারছেন জমিদারদের আসলে ইনকাম তেমন একটা তখন হচ্ছিল না বাংলার দুর্ভিক্ষ, খরা এইসবের কারণে, কারণ তাদের মূল ইনকামের সোর্সটাই তো আসলে ছিল ফার্মিং প্রোডাক্টস বা কৃষিপণ্য থেকে যেই ট্যাক্সটা আসলো সেইটা। সো সেইটা যখন আর হচ্ছে না, তারাও কিন্তু তাদের বিশাল সেনাবাহিনীকে আর ভরণ পোষণ করাতে পারছে না। সো সেই কারণে সেই সময় একটা জিনিস শুরু হয়, অর্থাৎ ছাঁটাই শুরু হয় বা লে অফ, এখন যেটাকে আমরা একটু পশ ভাষায় বলি। সো সেই জিনিসটা শুরু হয়। আর বুঝতে পারছেন এই জমিদারদের সেনাবাহিনীতে যে মানুষগুলো এত বছর ধরে কাজ করতো তারাও কিন্তু পুরোপুরি বেকার হয়ে যায় হুট করে। তারাও সেই কাজের সন্ধানে আস্তে আস্তে সেই ফকির সন্ন্যাসীদের আর্মিতে গিয়ে যোগ দিতে থাকে। এরপরেই সেই সময় সন্ন্যাসীদের লিডার ভবানী পাঠক আরেকদিকে নজর দেয়। সে ব্রিটিশদের মার্চেন্ট ভেসেল টার্গেট করে। রংপুর আর ঢাকার উদ্দেশ্যে তামাক নিয়ে আসা জাহাজগুলোর সবই তার কবলে পড়ে যায়। এক পর্যায়ে কোম্পানি মিলিটারি এসকোর্ট দিয়ে জাহাজ পাঠানো শুরু করে। 1783 সালে রংপুরের পীরগাছার চণ্ডীপুর গ্রামে ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে যুদ্ধ করার সময় মারা যায় পীরগাছার জমিদার দেবী চৌধুরানী। তবে অনেকের মতে তিনি আসলে বেঁচে যান এবং 1791 পর্যন্ত নিজের জমিদারি ধরে রাখেন। তবে লোকমুখে প্রচলিত ইতিহাস দাবি করে যে 1783 সালেই তার মৃত্যু হয়। তিনি যে জায়গায় মারা যান সেখানে এখনও তার সম্মানে নাপাই চণ্ডী নামে মেলাও হয়।
এরপর 1786 সালে ময়মনসিংহের কালেশ্বরে লেফটেন্যান্ট ব্রেনানের বাহিনীর সাথে যুদ্ধে মজনু শাহ গুরুতর আহত হন। কোনো মতে বেঁচে সেখান থেকে তিনি বিহারে যান। 2 বছর পর সেখানেই তার মৃত্যু হয়েছিল। আর 1787 সালে এই একই লেফটেন্যান্ট ব্রেনানের হাতে মারা যান ভাবানী পাঠক। ভাবানী পাঠকের মৃত্যুর মধ্যে দিয়েই এই যুদ্ধের ফার্স্ট জেনারেশন লিডারদের সমাপ্তি ঘটে। স্বাভাবিকভাবেই কোম্পানি ভাবে যে আন্দোলন হয়তো এইবার দমানো যাবে, কিন্তু না। এইবার আন্দোলনের হাত ধরেন মুসা শাহ, তার সাথে চেরাগ আলী শাহ আর মণিগিরি মিলে ময়মনসিংহকে নিজেদের দখলে নিয়ে আসেন। বেশিরভাগ ইতিহাসের লেখাতেই বলা হয় যে এরপর কেন জানি হুট করেই ফকির সন্ন্যাসী বিদ্রোহ আস্তে আস্তে ধীর হয়ে আসে এবং একসময় সেটা শেষও হয়ে যায়। কিন্তু যেইভাবে এই আন্দোলন আসলে আগাচ্ছিল তাতে এত সহজেই আসলে এটা শেষ হয়ে যাওয়ার কথা না। কোথাও ইতিহাসের একটা লিঙ্ক হয়তো মিসিং আছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এইবার আমরা আরো গভীরে যাওয়া শুরু করি। অজস্র রিসার্চ পেপার আর আর্টিকেল ঘাটার পর একটা জিনিস আমরা বুঝতে পারি যে অনেক ক্ষেত্রেই এই আন্দোলনের কাহিনীকে একটু বাড়িয়ে চড়িয়ে বলা হয়েছিল। ইনফ্যাক্ট ফকির সন্ন্যাসী বিদ্রোহের পতন কিন্তু শুরু হয় তার সূচনা থেকেই। শুরু থেকেই এই আন্দোলনের মূল ধরনটা ছিল গেরিলা ওয়ারফেয়ার। এখন গেরিলা ওয়ারফেয়ারে আপনি শত্রুকে অত্যাচার করতে পারবেন, কিন্তু ফাইনাল একটা হেড টু হেড ব্যাটেল আপনাকে করতেই হবে শত্রুকে একেবারে বিতাড়িত করার জন্য। আর এইখানেই এবং এই কারণেই ফকির সন্ন্যাসী বিদ্রোহ কিন্তু ফেল করে। একদম শুরু থেকে বলি, কোম্পানি আমলেই তারা প্রত্যেক জমিদারিতে কিছু মুফাসিল অফিসার নিয়োগ দিয়ে রাখে। এই আন্দোলনে তারা কিন্তু রাজাকারের মতো কাজ করেছিল। ফকিররা কোথাও আক্রমণে আসার আগেই এই কারণে ব্রিটিশরা আগেই খবর পেয়ে যাচ্ছিল, কিন্তু সময় মতো ফোর্স জড়ো করতে না পারার কারণে তারা আবার আক্রমণেও যাচ্ছিল না। রাজশাহীর সুপারভাইজার বুটন রুস, সিরাজগঞ্জের বেলকুচির রেভিনিউ কালেক্টিং অফিসার জেমস রেনেলের থেকে কোম্পানিকে পাঠানো চিঠিগুলোতে বলা হয় ফকিররা আক্রমণ করতে চলেছে। আর এই চলেছে মানেই হচ্ছে যে ব্রিটিশরা সেটা আগে থেকেই জানতো। কিন্তু যেহেতু ব্রিটিশ আর্মি আসতে দেরি হবে, তাই তারা যান বাঁচাতে খাজনা ছেড়ে দিত। ফকিররা সেইগুলোই লুট করত। আর এই কারণে আমরা জানি যে প্রচুর লুট হচ্ছে, ফকিরদের কাছে সম্পদ যাচ্ছে, কিন্তু জমিদার বা কোম্পানির মানুষজন সেভাবে আসলে মারা পড়ছিল না। কিন্তু যখন অবশেষে লেফটেন্যান্ট টেইলরের নেতৃত্বে 2 প্ল্যাটুন কোম্পানির ট্রুপস এসে হাজির হয়, তখন মজনু শাহ গোবিন্দগঞ্জের যুদ্ধে কিন্তু আর জিততে পারে না। প্রায় 150 জন নিয়ে সে কোনো মতে পালালেও তার 2500 জনের বিশাল বাহিনী একদম কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ব্রিটিশরা এরপর মহাস্থানে পার্মানেন্ট আর্মি ক্যাম্পও বসায়। আর 1772-এ মজনু শাহ আবার ফিরে এসে রানী ভবানীর সাথে হাত মেলায়। সেখান থেকেই তারা মেশিদা পরগনা হয়ে জঙ্গিপুরে ঘাঁটি গড়ে। তাকে আটকাতে মুর্শিদাবাদ আর দিনাজপুর থেকে কোম্পানির এক সম্মিলিত আর্মিও আসে। বলা হয় যে মুর্শিদাবাদের কমান্ডিং অফিসার মিস্টার আলেকজান্ডার জয়সিন পরগনার জমিদার দয়ারাম রায়কে বলেছিল ইচ্ছা করে কিছু লড়াই হারতে, যাতে ফকিররা কনফিডেন্ট হয়ে উঠতে পারে। আর এরপরের ইতিহাস আমরা আগেই বলেছি। অর্থাৎ বুঝতে পারছেন এখানে ব্রিটিশ একটা চালও কিন্তু ছিল আসলে ফকির সন্ন্যাসী বিদ্রোহটা এতটা সাফল্য পাওয়ার পেছনেও। অর্থাৎ আপনি বলতে পারেন ব্রিটিশ সিংহ হয়তো 2 পা পিছিয়ে ছিল আরও 10 পা আগানোর জন্য। মজনু শাহের মৃত্যুর পর অনেকেই নিজেকে তার সাকসেসর হিসেবেও দাবি করা শুরু করে। ততদিনে ফকিররা জমিদারি লুট করে বেশ বড় অ্যামাউন্টের অর্থ নিজেদের কাছে নিয়ে এসেছিল। কিন্তু অর্থই অনর্থের মূল, এই কথা প্রমাণ করে তারা নিজেদের মধ্যেই গ্যাঞ্জামে জড়িয়ে পড়েছিল। মুসা শাহ পুরো ফকির সন্ন্যাসী গ্রুপদের আর একত্রিত করতে পারেননি। কিন্তু এইটা আবার ব্রিটিশদের জন্য আর এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তারা মজনু শাহকে চিনত, ভবানী পাঠক আর দেবী চৌধুরানীকেও চিনত, কিন্তু এখন যারা ক্ষমতায় তারা কে, কোথা থেকে আসলে কি করবে, আর আসলেই কতজন যে ক্ষমতায় আছে এটা নিয়েও ব্রিটিশরা কোনো প্রেডিক্ট করতে পারছিল না। এইদিকে ব্রিটিশদের আন্ডারে থাকা জমিদারেরাও বিরক্ত হয়ে যাচ্ছিল। আর জমিদাররা যদি কোম্পানির হাত থেকে ছুটে যায় তাহলে বাংলায় তারা হারাবে। রাজশাহী থেকে রাজস্ব কালেকশন প্রায় 56% ফল করে। আর এই সমস্যা সমাধানের জন্যই গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস মোট 2টা প্ল্যান করেন। তার প্ল্যানের প্রথমটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট ল, বা যেটাকে আমরা বলি চিরস্থায়ী বন্দোবস্ত। এই আইনের আন্ডারে কোম্পানি জমির ওপর মালিকানা একদমই ছেড়ে দেয় এবং প্রত্যেক জমিদারের জন্য একটা ফিক্সড ট্যাক্স রেট বসিয়ে দেয়, যেটা অনেক জমিদারই নিজেদের লবিংয়ের মাধ্যমে বেশ কমে নিয়ে আসতে পেরেছিল।
এতে করে জমিদাররাও ব্যাপক খুশি হয়, পাশাপাশি জমির ওপর কোম্পানির মালিকানা আর সরাসরি নাই। এই কথায় সাধারণ কৃষকরাও বিভ্রান্ত হয়ে যায় যে তারা তাহলে আসলে কার বিরুদ্ধে যুদ্ধ করছে। দ্বিতীয়ত, কর্নওয়ালিস প্রত্যেক পরগনায় পুলিশ স্টেশন বসানো শুরু করেন, যেখানে কম করে হলেও একজন অফিসার এবং একজন হাবিলদার বন্দুকসহ নিয়োগ দেওয়া হয়। কোম্পানির প্রতি খুশি হয়ে জমিদারদের ব্যাকআপে এই কোম্পানি পুলিশ বেশ ভালো মতোই কাজ করা শুরু করেছিল। এর পাশাপাশি বাংলায় ব্রিটিশ কোম্পানি বেশ সিগনিফিক্যান্ট এক মিলিটারি এনেও জড়ো করতে থাকে। আবার বাংলা থেকে প্রচুর পরিমাণে সৈন্য রিক্রুট করা শুরু হয়, কিন্তু সেই সৈন্যদের আবার বাংলায় না রেখে ভারতবর্ষের অন্যান্য প্রদেশে পাঠিয়ে দেওয়া হতো। এবং সর্বশেষ কোম্পানির আদেশে জমিদাররা তখন অলরেডি বিচ্ছিন্ন ফকির সন্ন্যাসীদের খুঁজে বের করে হত্যা করা শুরু করে দেয়। উপমহাদেশের অন্যান্য অঞ্চলের সাথে ফকির মজনু শাহ যেই সম্পর্ক বানাচ্ছিল, তার অবর্তমানে সেখান থেকে সাহায্য আসা বন্ধ হয়ে গেলে এই আন্দোলন 1800 এর মধ্যেই পুরোপুরি তার সমাপ্তি দেখে ফেলে। প্রথমত বলে রাখি, আমার এই ভিডিও দেখে আপনার দুই ধরনের অপিনিয়ন আসতে পারে। নাম্বার 1, আপনার মনে হতে পারে আমি হয়তো এই ভিডিওর মাধ্যমে ফকির সন্ন্যাসী বিদ্রোহকে অপমান করলাম, অথবা নাম্বার 2, আপনার মনে হতেও পারে যে আমার কথাগুলো আসলে কিন্তু ভুল না, একদম বাস্তবসম্মতই। এখানে আপনাদের একটু কারেকশন করাই। ফকির সন্ন্যাসী বিদ্রোহের সাফল্যই হচ্ছে এই আন্দোলন ব্রিটিশদের কতটুকু ক্ষতি করেছে সেটাই না। এই আন্দোলন বাংলার মানুষকে অনেক বছর পর আবারও মনে করিয়ে দিয়েছিল তারা বাংলার মানুষ, তারা সেই আদিম ভাঙ্গালার মানুষ। আমরা যে ছোটবেলায় কবিতায় পড়েছি, রংপুরের নুরুল দিন কিন্তু এই আন্দোলন থেকেই উঠে এসেছিল। সামান্য একজন কৃষক ভিত কাঁপিয়ে দিয়েছিল মহাপরাক্রমশীল জমিদারদের। ইনফ্যাক্ট এই আন্দোলনের প্রতিটা নেতাই নিতান্ত দিন আনে দিন খায় আর আল্লাহ খোদা এবং ভগবানের নাম নেয়া সাধারণ মানুষ ছিল। কিন্তু যখন সবকিছু নষ্টের দিকে যাচ্ছিল, তারাই বল্লম আর শাবল নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। এই আন্দোলনই ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিল বাংলায় আসলে মোট দুইটা ভাগ, একটা উত্তর, একটা দক্ষিণ। দক্ষিণকে তারা যেভাবে কন্ট্রোল করতে পেরেছিল, উত্তরবঙ্গকে কিন্তু তারা সেভাবে পারে নাই। উত্তরবঙ্গের ইতিহাস কিন্তু ভারতবর্ষের সূচনার লগ্ন থেকেই ছিল। দুইটা মহাবিহার, একসময় রাজধানী, এমনকি সুলতানি আমলের রাজধানীও এই উত্তরবঙ্গতেই। এই আন্দোলনই দেখিয়ে দিয়েছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরবর্তীতে যারা এসেছিল সরাসরি ব্রিটিশ, তাদের শাসনের পার্থক্য আছে। কোম্পানি এতটাও শক্তিশালী না যতটা তারা নিজেদের ভাবে। পরবর্তীতে ব্রিটিশ ভারতে হওয়া চোয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ এবং সর্বশেষ সিপাহী বিদ্রোহতে এই ফকির সন্ন্যাসী বিদ্রোহ কিন্তু একটা উৎসাহ জাগিয়েছিল। কারণ এটাই ছিল ভারতবর্ষের প্রথম বিদ্রোহ, যেটা একটা ছোট জায়গায় না বরং বিশাল এলাকায় ছড়িয়ে পড়েছিল। আর কালচারালিও কিন্তু এই আন্দোলনের ইম্প্যাক্টটা বেশ বড়ই ছিল। বঙ্কিমচন্দ্র মোট 2টা উপন্যাস লেখেন এই আন্দোলন নিয়ে, আনন্দমঠ আর দেবী চৌধুরানী। তবে আরও বড় বিষয় ছিল এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ। বাঙালি নারীরা যে ভয়ঙ্কর সাহসী আর বুদ্ধিমান, সেটা এই আন্দোলন দিয়েই ব্রিটিশদের কাছে ধরা পড়েছিল। এক দেবী চৌধুরানী বেঁচে আছে নাকি মরে গেছে সেই চিন্তাতেই ব্রিটিশদের ঘুম হারাম হয়ে যাচ্ছিল। পাশাপাশি আপনারা হয়তো এখন মানবেন না, কিন্তু এই ভারতবর্ষের স্বাধীন হওয়ার পেছনে একটা অন্যতম কারণও কিন্তু ছিল আসলে হিন্দু মুসলিম ঐক্য এবং ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল, এবং পরবর্তীতে দ্বিজাতি তত্ত্ব থাকা সত্ত্বেও এই দুই জাতি যে আসলে একসাথে হাতে হাত রেখেই লড়াই করতে পারে, সেটাও কিন্তু এই ফকির সন্ন্যাসী বিদ্রোহই দেখিয়ে দিয়ে গিয়েছিল। এই আন্দোলন পরবর্তী সময়ে বাংলা এক অদ্ভুত সময় পার করে। মেলা, পালা, পার্বণ, রীতি আবার গড়ে ওঠে। জমিদাররা বাধ্য হয় প্রজাদের কথা শুনতে। বাংলা সাহিত্য নতুন করে অজস্র লোকগান আর লেখা পেতে থাকে। সোজা কথায় বললে ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয়তো বিদ্রোহের হিসেবে ব্যর্থ, কিন্তু আমাদের সংস্কৃতি আর বাঙালি জাতিসত্তার যে পরিচয় এই আন্দোলন তুলে ধরেছিল, সেটাই পরে 100 বছর ধরে বাংলাকে এবং পরবর্তীতে বাংলাদেশকে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করেছিল। সো এই ছিল ভিডিও। আপনারা কমেন্ট করে জানিয়েন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। অ্যাজ ইউজুয়াল ভিডিওতে ইউজ করা সব সোর্স দেওয়া থাকবে, কারণ বুঝতে পারতেছি এই ধরনের একটা ভিডিওতে সোর্সটা অনেক ইম্পর্টেন্ট। সো অবশ্যই চেক করেন। অ্যান্ড এর আগেও কিন্তু আমি বাংলার ঈসা খাঁকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তার প্রায় অনেক বছর পরেরই ঘটনা এটা। মাঝের যে একটা সময়, অর্থাৎ যেই সময়টা মুঘল বাংলাতে ছিল, সেইটা নিয়ে আপনারা আলাদা কোনো ভিডিও চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা ভিডিও চান নাকি চান আমি অনেক পার্টে পার্টে ভাগ করে একদম ডিপ ইতিহাসে ঢুকি, সেটাও কমেন্ট করে জানাবেন। সো দ্যাটস অল ফর টুডে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।